নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় এসেছিলেন এবং তিনি কার্যত অগ্নি বর্ষণ করলেন। যারা এখনও দেখেননি কাইন্ডলি একবার দেখে নিন। পোলা তো নয়, একবারে আগুনের গোলা যে কথা আমরা বলি, আজকে সত্যি সত্যি শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বিধানসভাতে দেখিয়ে দিলেন এবং সেটা দেখতে দেখতেই অনেকটা দেরি হয়ে গেল। মানে এতটাই মন্ত্রমুগ্ধ হয়েছিলাম, ওখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ যেন পাচ্ছিলাম না। তো এতক্ষণে বোঝা গেল কেন মমতা গত 15 বছরে বিধানসভায় লাইভ স্ট্রিমিং চালু করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে অনেক কিছু মেপে ঢুকে তাকে কথা বলতে হচ্ছে, তাতে তিনি যদি এই অগ্নিবর্ষণ করতে পারেন, যখন বিরোধী দলনেতা ছিলেন তখন এই মমতা সরকারকে কীরকম নাকানি চোবানি খাইয়েছেন বোঝাই যাচ্ছে। আর সেটাই বাংলার মানুষের সামনে নিয়ে আসতে এরা ভয় পাচ্ছিল। যাই হোক, এই সরকার এসেই যে ভালো কাজগুলো করেছে না, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিধানসভার লাইভ সেশনটা চালু করা, যাতে গোটা বাংলার মানুষ দেখতে পারে যে আমাদের রাজ্যের আইনসভায় ঠিক কী হচ্ছে। কিন্তু যাই হোক, আজকে ওই প্রসঙ্গ নয়, আরও অত্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। এবং তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে, যেটা আপনারা অনেকেই প্রশ্ন করছেন, এই যে বাজেটে ঘোষণা হলো মহিলাদের জন্য 33% সংরক্ষণ, এটা কি অন্যায় করলো সরকারটা? এমনিতেই তো এর আগে 45% সংরক্ষণ হয়ে গিয়েছিল, সেখানে মাত্র 55% আনরিজার্ভ রয়েছে। এর মাঝখানে সরকার যদি আবার 33% সংরক্ষণ করে দেয়, মানে 22% মাত্র থাকবে মেধার জন্য, সাধারণ মানুষের জন্য, এবং সেখানেও এই যারা বিভিন্ন কোটার ক্যাটাগরিতে আসেন তারাও করতে পারবেন, তাহলে আলটিমেটলি কি রইল? চারিদিকে হই হই রই রই ব্যাপার রয়েছে। তার পুরোটা আজকে এক্সপ্লেন করব, কিন্তু তার আগে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ খবর আজকে সামনে আসছে, সেটা হচ্ছে ভাইপো, ফেরেববাজ ভাইপো আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবার বোধহয় পাখি একবারই ফুরুত হতে চাইছে। আপনারা জানেন এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে মামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আপাতত অভিষেককে অ্যারেস্ট করা যাবে না, এরকম একটা রক্ষা কবচের কথা মহামান্য হাইকোর্ট বললেও এই যে পালিয়ে যেতে পারে এই সন্দেহ আদালতের মধ্যেও আছে। এবং সেই জন্য মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ভাইপো কিছুতেই বিদেশ যেতে পারবে না, যেতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হবে। এবং তারপরই কিন্তু একের পর এক কাণ্ড ঘটেছে এবং ভাইপোকে পিসি মমতা বাইরে পালিয়ে যেতে যে কোনো রকমে চেষ্টা করে যাচ্ছে। এবং সেই নিয়ে যখন কোনো ধানাই পানাই কাজে আসেনি, আজকে ভাইপো ছুটে গেছে মহামান্য কলকাতা হাইকোর্টে। এবং যা খবর পাচ্ছি, বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এটা নিয়ে মামলা ঠুকে দেওয়া হয়েছে। এবং ভাইপো অভিষেক ব্যানার্জি নাকি 1 সপ্তাহের জন্য বাইরে যেতে চায়। 1 সপ্তাহের জন্য যেতে চায় নাকি একেবারেই যেতে চায়, প্রশ্ন উঠছে। আমরা জানি যে ভাইপোর চোখে একটা সমস্যা আছে, অভিষেকের চোখে একটা সমস্যা আছে। এবং দেখুন, কারোর শারীরিক কোনো জায়গা নিয়ে আমি কোনোদিন মন্তব্য করিনি, করবও না। কেউ যদি সত্যি সত্যি অসুস্থ হয়ে থাকেন, তিনি দ্রুত সুস্থতা পান, আরোগ্য তার হোক, এই কামনা রইল। কিন্তু কতগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। কেন প্রশ্ন উঠে যাচ্ছে? এই যে অভিষেক বারবার চিকিৎসার জন্য ছুটে যায়, কখনো হায়দ্রাবাদ গেছে, কখনো দুবাই গেছে, কখনো সিঙ্গাপুর গেছে, কখনো আমেরিকা গেছে। তো ভাইপোর চোখে কী এমন সমস্যা আছে যে এত জায়গায় ঘুরেও সেই সমস্যার সমাধান হচ্ছে না? আমরা যারা ভারতবাসী তারা তো আমরা জানি যে চোখের সমস্যা যদি হয়, তাহলে শঙ্কর নেত্রালয় বা অ্যাপোলো এই ধরনের যেগুলো আমাদের চেন্নাইয়ে রয়েছে, তারা হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট দিতে পারে। এবং এই যে দুবাইয়ে চিকিৎসা করাতে গেছে, এই দুবাইয়ের লোকজন শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলে ভারতবর্ষে ছুটে আসে চিকিৎসার জন্য, তাহলে সেই দুবাইয়ে গিয়ে কী চিকিৎসা করছে? এবং এই দুবাই বলুন, সিঙ্গাপুর বলুন, এই প্রত্যেকটা জায়গায় তো এর অবৈধ কারবার রয়েছে, এরকম তো একটা সন্দেহের জাল রয়েছে। যদি সত্যিই তার চোখের সমস্যা হয়, আমি তো মাননীয় বিচার ব্যবস্থাকে অনুরোধ করব যে সবার আগে, তিনি দিল্লিতে থাকেন, তিনি এমপি, সুতরাং দিল্লির এইমসে গিয়ে তার চোখের চিকিৎসাটা আগে পরীক্ষাটা করা হোক যে সত্যিই রোগটা কোথায় রয়েছে। বারবার এই বাহানা করে পালিয়ে যাবে, দল ভেঙে চুরমার হচ্ছে, দলের মধ্যে দুর্নীতির পাহাড় সামনে আসছে, নিজে দুর্নীতির দায়ে ঘিরে যাচ্ছে, গোটা রাজ্যটায় দাঙ্গা লাগিয়ে জ্বালানোর চেষ্টা করেছিল, ইডি সিআইডি সকলে মিলে ইনভেস্টিগেশন করছে, আর সেই অবস্থায় চোখের প্রবলেম হয়েছে, এই বাহানা দেখিয়ে বাইরে চলে যেতে হবে। এবং এই ঘটনার সূত্রপাত যেখানে হয়েছিল সোনারপুর, সেই কাণ্ড নিয়েও তো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। শান্ত সোনারপুরকে অভিষেক কেন অশান্ত করতে এসেছিল? কেন একজন মার্কা মারা সমাজ বিরোধীর যে অতিরিক্ত নেশা করে ব্রেনস্ট্রোক হয়ে মারা গেছে, তাকে পোস্টপেল ভায়োলেন্স বলে সেখানটাকে উত্তপ্ত করতে চেয়েছিল? কেন নিজে ওইভাবে জামাটা ছিঁড়ে দিয়ে পরিস্থিতি বেগতিক করেছিল? এই যে ডিম ছোড়ার কাণ্ড, এই সবটাই তো গটাপ ছিল, এমন জিনিস সামনে উঠে আসছে। সবকটা তৃণমূলের মাল অ্যারেস্ট হয়েছে। তাহলে সেই জায়গা থেকে ভাইপোর এই বিদেশে পালানোর ফেরেববাজি ছকটাকে যদি ধরতে হয়, আগে সোনারপুর কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এবং এই অভিষেকের চোখ আগে এইমসে দেখানো উচিত।
বারবার এই আছিলা করবে আর পালিয়ে যাবে, সেই দিন কিন্তু আর নেই, সেই জায়গাটা আর করতে দিলে হবে না। অন্যদিকে এই এই মস্তান ভাইপো যে ডিজে বাজাবে 12টার পর 4 তারিখে বড় বড় বগলমবাজি করেছিল, সেই ভাইপোর হাল দেখুন। ডিম ছোঁড়ার জন্য যে অবস্থা হয়েছে, ডিমের ভয়ে মূর্ছা যাচ্ছে ফুলটুস ভাইপো আমার সোনামণি কুচ্চুপুচু, তিনি আর ডিমের আঘাত সহ্য করতে পারছেন না, ডিম ছুঁড়তে পারে এই নিয়ে সেটাকে যাতে আটকানো হয় আদালতে মামলা করেছে। মানে অভিষেকের লেভেলটা, ক্লাসটা কি বুঝতে পেরে গেছেন আশা করি। বারবার বলেছিলাম এ কোনো রাজনীতিবিদ নয়, ওই পিসি মুখ্যমন্ত্রী সেই দয়াতে ফেরেববাজি করে বেড়ায়, মস্তানি করে বেড়ায়, আসলে অওকাদ নেই, 4 আনার অওকাদ নেই, সেটা প্রমাণ হয়ে যাচ্ছে। এবং অভিষেকের অবস্থা এতখানি খারাপ, বুঝে গেছে এইসব ঢপের চপের কীর্তন নিয়ে হাইকোর্টে গেলে টিকবে না, সেই জন্য একা নয়, একদম সাঙ্গ পাঙ্গ লট বহর নিয়ে চলে গেছে। কুণাল ঘোষ, মদন মিত্র 2 বিধায়ক এবং 3 সাংসদ, অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, ডেরেক ব্রায়ান, এরা নাকি এই ডিম নিয়ে অ্যাটাক করা হচ্ছে এবং তাদের উপর উৎপাত করা হচ্ছে এই নিয়ে মামলা করেছে। আচ্ছা, কল্যাণ ব্যানার্জি বা ডেরেক ব্রায়ানের উপর কবে ডিম অ্যাটাক হয়েছে বলুন তো? এরা কেন মামলার পার্টি হয়েছে? মানে বেশি লোক গেলে ব্যাপারটা একটু জমকালো হবে, ফেরেববাজির একটা লেভেল থাকা উচিত। এবং এই সব করে আদালতের, মহামান্য আদালতের যে গুরুত্বপূর্ণ সময় আছে সেই সময় নষ্ট করছে, এই জন্য এদের শাস্তির মুখে নিয়ে আসা উচিত। দেখা যাক মহামান্য আদালত এটা নিয়ে কি বলে। অন্যদিকে আরেকটা আজকে মজার কাণ্ড হয়েছে, একদম থোঁতা মুখ ভোঁতা করে দেওয়া মমতার, সেই কাজটা মহামান্য আদালত করেছে। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি ওই ভোটে হেরে যাওয়ার পর এখনও হারটা মেনে নিতে পারছে না, নিজের নামের সামনে মুখ্যমন্ত্রী লিখে রেখে দিয়েছে, এখন আবার ব্যাকেটে কায়দা করে লিখে রাখে 2011, 16, 21, মানে মুখ্যমন্ত্রীর পদের মোহ ছাড়তে পারছে না। তো মমতা ব্যানার্জি খুব চিৎকার করেছিল, সে নাকি হারেনি, তাকে নাকি হারিয়ে দেওয়া হয়েছে। একদম ঠিক বলেছে, হারিয়ে দেওয়া হয়েছে, বাংলার জনগণ হারিয়ে দিয়েছে। কিন্তু না, মমতার দাবি হচ্ছে তাকে কারচুপি করে হারানো হয়েছে এবং সেই জন্য সে মামলা করবে। তো সব আসনেই মামলা টামলা হবে শুনেছিলাম, তারপর কমতে 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 আপাতত মমতার ভবানীপুরের মামলা পড়ে আছে, আরও কয়েকজন এদিক ওদিক মামলা করেছে এরকম একটা শুনলাম। তো সেই মামলার আজকে শুনানি ছিল এবং শুনানিটা হচ্ছিল মাননীয় বিচারপতি গৌরাঙ্গ কান্তের এজলাসে। তিনি মামলার শুরুতেই মমতার যে আইনজীবী ছিল কল্যাণ ব্যানার্জিকে বলছে যে দেখুন, আমার দাদা কিন্তু বিজেপির নেতা, এবং শুধু বিজেপির নেতা নয়, আমার দাদা বিজেপির সর্বভারতীয় মুখপাত্র। তো এই জায়গা থেকে আমি মামলা শুনলে আপনাদের কোনো অসুবিধা নেই তো? ব্যাস অমনি কল্যাণের মাঙ্কি ক্যাপ খোঁজার সময় এসে গেছে। কল্যাণ বলছে যে না 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 না, আপনি খুব জেন্টেলম্যান, আপনার এজলাসে প্রচুর মামলা করেছি এবং অনেক মামলা হেরেওছি, কিন্তু আপনি অত্যন্ত ভদ্রলোক, এবং আমি যে পেশায় রয়েছি সেখানে আপনার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসা, এ তো আমার বিপদ বাড়বে। মানে কল্যাণ বুঝেছে কোন জায়গায় কষিয়ে কানটা মুলে দিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 2021 যখন মমতা নন্দীগ্রামে হেরে ভূত হয়ে গেছিলো, তখন শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জিতেছে, এরকম একটা ফালতু অজুহাত সামনে নিয়ে এসে ব্যাপারটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করেছিল। এবার ওই মামলা তো টেকার মতো কোনো জায়গা ছিল না। এবার মামলাটা হয়েছিল মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে, এবং মমতা বুঝে গিয়েছিল যে ওর ওই পাকামি ফেরেববাজিগিরি ওখানে চলবে না। সেই জন্য এত ধৃষ্টতা, মহামান্য বিচারপতিকে বলে আপনি বিজেপির সঙ্গে আপনার যোগ আছে এবং সেই জন্য আপনি এই মামলা বিজেপির পক্ষে রায় দেবেন। মামলা ছেড়ে দিয়েছিলেন মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র, কিন্তু মমতাকে 5 লাখ টাকা জরিমানা করেছিলেন। সুতরাং সেই পুরনো কথাটাকে মনে রেখে একদম মাননীয় বিচারপতি গৌরাঙ্গ কান্ত আজকে কিন্তু কল্যাণদের কানটা কসকস করে আইনের ভাষাতে মুলে দিয়েছে যে ভাই, এখন আমি শুনছি শেষে তোমরা যখন মামলাটা হেরে যাবে তখন আলটিমেটলি আবার কাঁই 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 করে কাঁদতে এসো না, যে তো বিচারপতি দাদা বিজেপি করতো, বিজেপির অফিস থেকে রায় লেখা হয়। এবং আমি আরেকটা জিনিসও বুঝতে পারি না, মহামান্য আদালত খুবই সংবেদনশীল আমি জানি, কিন্তু তা সত্ত্বেও এরা যে এইসব কথাবার্তা বলে না, বিজেপি অফিস থেকে রায় লিখে দেওয়া হয়, এইখানে এনকাউন্টার করা উচিত, এদেরকে ধরে ধরে কয়েক মাস জেল খাটানো উচিত, তবে যদি এদের এই বগলমবাজিগুলো বন্ধ হয়। যাই হোক, আদালতে তো বেশ ভালো রকমই ঘোট পাকিয়েছে এবং সেখানে ল্যাজে গোবরে হচ্ছে, দেখা যাক ভাইপোর ভাগ্যে কী থাকে। কিন্তু একটা বিষয় যেটা নিয়ে খুব আপনারা বলছেন এবং বারবার বলছেন, দাদা এটা নিয়ে আপনি মুখ খুলছেন না কেন? এবং যারা কনসার্নড হয়েছেন, মানে যে ভুলটা বুঝে কনসার্নড হয়েছেন, সেই ভুলের জায়গাটা থাকলে অবভিয়াসলি কনসার্নড হওয়ার জায়গা। সেটা হচ্ছে গতকাল যে বাজেট হয়েছে সেখানে নতুন রাজ্য সরকার ঘোষণা করেছে যে রাজ্যে যে শূন্য পদ রয়েছে সেখানে 1 লক্ষ রিক্রুটমেন্ট হবে, এবং তার মধ্যে 20,000 থাকবে পুলিশে, 30,000 থাকবে টিচার, এবং না 50,000 থাকবে টিচার, এবং 30,000 অন্যান্য যে সরকারি পদ রয়েছে সেইখানে। এবং সেখানে ঘোষণা করা হয়েছে যে যেরকম সংকল্পপত্রে লেখা ছিল যে 33% রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য, 33% সংরক্ষণ থাকবে। এই যে চাকরিটা 1 লাখ পাবেন, তার মধ্যে 33,000 মিনিমাম মহিলারা পাবেন। এইবার এটা শুনে অনেকে ক্ষেপে গেছেন, বিশেষ করে যুব